বেশ কয়েকদিন ধরে জঙ্গলে টানা বৃষ্টি হচ্ছিল। হায় 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 ঈশ্বর, জানি না কবে এই বৃষ্টি থামবে। পুরো ঘরে পানি উঠে শেষ হয়ে যাচ্ছে। ভাগ টুনি, তাড়াতাড়ি ভাগ, যদি আবার এই বাসাটা ভেঙে পড়ে। না না, আমি লুসিকে নিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হই। এরপর টুনি বাসা থেকে বেরিয়ে আসে, আর তার সাথে সাথে তার ছোট্ট ছানা লুসিও বাইরে বেরিয়ে আসে। আর তারপরেই টুনির বাসাটা ভেঙে মাটিতে পড়ে যায়। এখন তো তাদের যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না। টুনি পাখি তার মেয়েদেরকে নিয়ে বৃষ্টির মাঝে এদিক ওদিক ঘুরতে থাকে। হায় 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 ঈশ্বর, এটা আমার উপর তুমি কি শাস্তি দিচ্ছ? আমি আমি এই বৃষ্টির মাঝে আমার মেয়েদেরকে নিয়ে আর কতক্ষণ উড়বো? কোথাও যদি একটু মাথা গোজার মতো ঠাঁই হতো তাহলে কতই না ভালো হতো। যদি আজ তোদের বাবা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। তাহলে আর আমাদের এদিক ওদিক ছোটাছুটি করতে হতো না। এভাবেই টুনি উড়তে থাকে, আর উড়তে উড়তে তার চোখ যায় গাছের নিচে থাকা একটি গোলাপের দিকে। মা, ও মা, দেখো দেখো, নিচে না একটা গোলাপ দেখা যাচ্ছে। কত বড় একটা গোলাপ! বাবারে বাবা, আমি বলি কি মা, এত বড় গোলাপটাতে আমরা বোধহয় আশ্রয় নিতে পারবো। চলো চলো মা, আমরা নিচে চলে যাই আর এই গোলাপ গাছটাতে আশ্রয় নেই। এরপর টুনি তার মেয়েদের নিয়ে সেই গোলাপের সামনে যায় আর বলতে থাকে, আরে আরে, এটা তো দেখছি গোলাপ ফুলের ঘর। এটাতে তো দরজা জানালা সবই আছে। এরপর টুনি তার মেয়েদেরকে নিয়ে সেই গোলাপ ঘরে ঢুকে পড়ে। মা লুসি, দেখে তো মনে হচ্ছে আমাদের আগে থেকে এই বাসায় কেউ থাকতো। এটা কোনো ব্যাপার না মা, ঘরে যেই থাকুক না কেন, আমরা এই ঘর ছেড়ে এখন কোথাও যাব না। ঠিক তখনই টুনির ছোট মেয়ে বলে, মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। এই এই টুনটুন, তুই কি পাগল হয়ে গেছিস নাকি বলতো? এই বৃষ্টির মাঝে মা খাবার আনতে কোথায় যাবে বলতো? এত খাই খাই না করে চুপচাপ শুয়ে পড়তো, শুয়ে পড়। লুসি দিদি, কি বলবো তোমায়, আমার খুব খিদে পেয়েছে। খিদে যন্ত্রণায় আমার ঘুম আসবে না। মা, ও মা, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। দয়া করে তোরা এবার থাম, এই বৃষ্টির মাঝে তোরা আর আমার মাথা খাস নেই। আমি কি করব সেটা ভেবে পাচ্ছি না, আর তোরা খাই খাই করছিস। মা লুসি, ওকে একটু পানি খাইয়ে দে, আর পানি খেয়ে তোমরা দু বোন শুয়ে পড়ো। এরপর লুসি তার ছোট বোন টুনটুনকে পানি খাওয়ায়, আর তারপর তারা দু বোন ঘুমিয়ে পড়ে। যাক, আমার দুটো ছানাই তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমি তো ঘুমোতে পারবো না। আমাকে রাত জেগে হলেও আমার ছানাদের পাহারা দিতে হবে, ওদের যে রক্ষা করতে হবে। এই বৃষ্টির মাঝে যদি আবার কোনো জীবজন্তু আমার ছানাদের কোনো ক্ষতি করে ফেলে তখন? রাত জেগে টুনি তার মেয়েদের পাহারা দেয়। সকাল হতে না হতেই টুনি সেই ঘরে থাকা কালু কাকের আওয়াজ শুনতে পায়। এই কে কে রে আমার ঘরের ভেতরে? জলদি বাইরে বেরিয়ে আয়, আমি তোর বাইরে ভিজছি। কালু কাকের ডাক শুনে টুনি দরজা খুলে দেয়, আর তখন কালু বলে, এই পাখি, এই এটা আমার ঘর, এখান থেকে বের হ, বের হ বলছি। না, আমি এই ঘর থেকে কোথাও যাব না। যখন আমি এই ঘরে এসেছিলাম তখন এই ঘরে কেউ ছিল না। আরে আরে, আমি তো কালকে খাবার খুঁজতে গিয়েছিলাম, আর তখনই অনেক জোরে বৃষ্টি পড়ছিল, আর তার জন্যই তো আমি আর বাড়িতে ফিরতে পারিনি। আমি সত্যি বলছি, এটা আমারই ঘর। এখন চলো চলো, এই ঘর থেকে সবাই বের হও। আঙ্কেল আঙ্কেল, ও আঙ্কেল, দয়া করে আমাদের এখান থেকে বের করে দেবেন না। আমরা এত ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাব বলুন তো? আমাদের একটা ছোট্ট বাসা ছিল, জানেন তো? ওই ছোট্ট বাসাটাও না এই ঝড়ে ভেঙে পড়ে গেছে। ওহো, যেমন মা তেমনি তার মেয়ে। মূর্খ পাখি কোথাকার, বলেছি না এটা আমার ঘর, আর আমি তোমাদের কাউকে এই বাসায় থাকতে দেব না। বের হও, বের হও তোমরা। কালু ভাই, আমি তোমার কাছে মিনতি করছি, দয়া করে আমাকে আর আমার মেয়েদের এই বাড়ি থেকে বের করে দিও না। বিশ্বাস করো, বৃষ্টি থেমে গেলে আমরা এখান থেকে চলে যাব। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়, আর তখন টুনি তার ছানা দুটোকে নিয়ে চলে যেতে ধরে। ঠিক তখনই কালু পেছন থেকে ডেকে বলে,
দাঁড়াও টুনি দাঁড়াও, তোমাদের কোথাও যেতে হবে না। তোমার ভাই থাকতে তোমাকে এখান থেকে যেতে হবে না। আর তাছাড়া তোমরা আজ থেকে এখানেই থাকবে। এই জঙ্গলের এমন কারো কোনো সাহস নেই যে এখানে এসে তোমাদেরকে বের করে দেবে। এই নাও, আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি। এটা তুমি নিজেও খাও আর তোমার ছানাদেরও খাইয়ে দাও। কালু কাক টুনিকে নিজের বোন বানিয়ে নেয়, আর তারপর থেকে তারা সবাই সেই গোলাপ ঘরে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। সাহারা নামের এক জঙ্গলে টুনি তার একমাত্র মেয়ে টুনটুনের সাথে বসবাস করত। বর্ষাকাল চলে এসেছিল। একদিন টুনি তার ঘর মেরামত করছিল, ঠিক এমন সময় জোরে আকাশ থেকে বৃষ্টি নেমে আসে। আরে আরে এ কি হয়ে গেল? আমি এখনো ঠিক মতো ঘরটাই সারাতে পারলাম না, আর তাতে কিনা এমন বৃষ্টি শুরু হলো। আরে মা টুনটুন, তুই বাইরে কেন? তাড়াতাড়ি ঘরে যা, হয়তো তুই ভিজে যাবি মা। আর তুই ভিজে গেলে আবার তোর জ্বর চলে আসবে। এরপর টুনটুন ঘরে চলে যায় আর ঘরের এক কোনায় গিয়ে বসে পড়ে। এভাবেই কেটে যায় বেশ কয়েক ঘন্টা, কিন্তু কিছুতেই বৃষ্টি থামছিল না। মা, ও মা, তুমিও ঘরের ভিতরে চলে আসো, নয়তো এভাবে ভিজলে তোমারও তো জ্বর আসবে বলো। তাছাড়া এত বৃষ্টিতে তো ডক্টরও খুঁজে পাবো না। এভাবেই কেটে গেল আরো দুদিন, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধই ছিল না। মা টুনটুন, তুই এখানেই বসে থাক, আমি বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করছি। জানি না আর কতদিন এভাবে বৃষ্টি আসবে। তোরও নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, তাই না রে মা? কিন্তু মা, বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তুমি কিভাবে বাইরে যাবে বলো তো? তুই আমার জন্য কোনো চিন্তা করিস না মা, খাবার খুঁজতে তো যেতেই হবে বল। আমি আমি বেশি দূর যাব না রে, আমি জঙ্গলের পাশের দোকান থেকে খাবার নিয়ে চলে আসবো রে। এই বলে টুনি খাবার আনতে চলে যায়। আরে বাপরে, এখানে তো চারপাশে পানি দিয়ে কেমন ভরে গেছে। এভাবেই টুনি পৌঁছে যায় সুন্দর কাকের দোকানে, আর দোকানের বাইরে সুন্দর কাকা বসেছিল, কিন্তু সে মন খারাপ করে বসেছিল। আর তাই দেখে টুনি বলতে থাকে, সুন্দর কাকা, ও সুন্দর কাকা, আমাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দাও তো, বাইরে যে অনেক বৃষ্টি, টুনটুনটা যে ঘরে একলা আছে। তুই দেখতে পাচ্ছিস না আমার দোকানটা খালি পড়ে আছে? আমার সব খাবার দাবার পানি দোকানের সব জিনিসপত্র যে পানিতে ভেসে গেছে রে। যেটুকু খাবার বেঁচেছে সেটুকু আমি আমার খাওয়ার জন্য রেখে দিয়েছি। এসব কথা শুনে টুনি তার বাসায় ফিরে যায়। মা, ও মা, আমার ক্ষুধার জ্বালায় পেট খুব ব্যথা করছে, আমি আমি আর সহ্য করতে পারছি না। মা, ও মা, আমাকে দয়া করে তুমি খাবার দাও না মা, ঘরে যা আছে আমাকে তাই দাও, আমি তাই খাবো মা। হে ঈশ্বর, আমি যে আমার মেয়ের এমন কান্না আর সহ্য করতে পারছি না। আমি আমার মেয়েকে এই বৃষ্টির মধ্যে কোথা থেকে খাবার এনে দেবো ঈশ্বর? হে ঈশ্বর, তুমি একটু দেখো ঈশ্বর, সাহায্য করো আমাদের। টুনি যখন এসব কথা বলছিল তখন তার বাসার বাইরে তোতা এসেছিল। আরে আরে টনি, এই নে, আমি তোর জন্য ভুট্টা নিয়ে এসেছি, তুই মামে ভুট্টা খেয়ে নে। আরে বোন, এত বৃষ্টির মাঝে তুমি আমার জন্য এই ভুট্টাগুলো কোথা থেকে নিয়ে এসেছো? আরে টনি, এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না রে, আমি জানি এই সময় তোর ঘরে কোনো খাবার বাড়ি কিচ্ছু থাকবে না। আর তাই তো আমি আমার ক্ষেত থেকে এই ভুট্টাগুলো তোর জন্য নিয়ে এসেছি। তোমায় অনেক অনেক ধন্যবাদ বোন, যে তুমি আমাদের জন্য এতটা ভেবেছো। এরপর দুই মামে তোতার আনা ভুট্টাগুলো মজা করে খেয়ে নেয়। হঠাৎই রাতে টুনিদের বাসাটা ভেঙে যায় আর দুই মামে পানিতে পড়ে যায় আর ভাসতে থাকে। বাঁচাও বাঁচাও, ইয়াচু বাঁচাও, নয়তো আমার মা বেঁচে ডুবে যাবো। ইয়াচু বাঁচাও, আমাদের বাঁচাও। এমন চিৎকার চেঁচামেচি শুনে টুনির প্রতিবেশী সেখানে চলে আসে আর টুনি এবং তার মেয়েকে বাঁচিয়ে নেয়। তারপর টুনির প্রতিবেশী তাদের বাড়িতে নিয়ে আসে। তোমাকে আর কি বলবো চম্পা বোন, আসলে আমি আমার ঘরের মেরামত সঠিক সময়ে করতে পারিনি, আর তাই তো এই বর্ষাকালে আমার ঘরটা ভেঙে গেছে। যদি আজ তুমি আমাকে সঠিক সময় না বাঁচাতে, তাহলে আমি হয়তো আবার ভিটাকে নিয়ে জলে ডুবে মারা যেতাম। এভাবে বলো না টুনি বোন, উপরওয়ালার ইচ্ছেতেই তো তোমরা বেঁচে আছো বলো। আমি তো ঘরেই কাজ করছিলাম, আর কাজ করতে করতে তোমাদের এমন চেঁচামেচি শব্দ শুনতে পাই, আর গিয়ে দেখি
তোমরা পানিতে পড়ে আছো, তবে তোমরা এখানে বিশ্রাম করো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এরপর চম্পা কাক টুনি এবং টুনটুনকে চা করে দেয়। কিছুক্ষণ পরই চম্পা কাকের বউ একটা ডিম দেয়। এদিকে বৃষ্টি থামার তো কোনো নামগন্ধই ছিল না। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। আর একটা সময় বন্যার পানি চম্পা কাকের বাসায় উঠে পড়ে, আর চম্পা কাকের বউয়ের ডিমটি পানিতে ভাসতে থাকে। মা, ও মা, তাড়াতাড়ি উঠুন, দেখুন মা, দেখুন, আমার ডিমটি পানিতে ভেসে গেছে। আরে আরে বৌমা, তুমি এসব কি বলছো কি? তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার ডিমটি নিয়ে আসছি। চম্পা বোন, তাড়াতাড়ি চলো, ডিমটি হয়তো এতক্ষণে বেশি দূর ভেসে যেতে পারেনি। এরপর টুনি এবং চম্পা কাক ডিমটি খোঁজার জন্য বাইরে যায়। ডিমটি ভেসে বেশি দূর যেতে পারেনি। তারা দুজনে ডিমটিকে দেখতে পায়। টুনি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ডিমটি নিয়ে বাসায় ফিরে আসে। এই নে বুলবুল বৌমা, তোর ডিম। নিজের ডিমকে সুরক্ষিত দেখে বুলবুল পাখি অনেক খুশি হয়ে যায়। কিছুদিনের মধ্যে বৃষ্টি থেমে যায়। তারপর টুনি নিজের জন্য ভালো একটা বাসা বানিয়ে নেয়। এরপর টুনি সেই বাড়িতে টুনটুনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী আছে। আমরা সবাই তাদের বিপদে একে অপরকে সাহায্য করব, তাহলে তারাও আমাদের বিপদে আমাদের সাহায্য করবে। মা, ও মা, তুমি আমাকে আজ রেখে কোথাও যেতে পারবে না বলে দিলাম। আমি তোমাকে আজ কোথাও যেতে দেব না। সে কি কথা রে মা, তুই এমন জেদ করলে হবে? আমাকে তো কাজে যেতেই হবে, নইলে তুই খাবি কি বলতো? বল আমাকে। সে আমি কি করে জানি? আমি আজ না খেয়ে থাকবো, সারাদিন কিছু খাবো না, তবু আমি তোমায় কোথাও যেতে দেব না। আজ তুমি সারাক্ষণ আমার সাথে বসে থাকবে, কেমন? এমনটা করে না রে মা, আমার লক্ষ্মী মা। শোন, আমার কথা শোন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে কাজে নিয়ে চলো, আমিও তোমার সাথে যাব। আর তুমি কাজ করবে আর আমি বসে বসে দেখবো। তবু আজ আমি বাড়িতে একা থাকবো না, থাকবো না, থাকবো না। মেয়েরা মন জেদ দেখে টুনি আর না করতে পারে না। আচ্ছা হয়েছে হয়েছে, আর জেদ করতে হবে না, আমি তোকে নিয়ে যাচ্ছি। তবু আমার কানের মাথা খাস না তো। কি মজা, হুররে! থাক, এত আত্মহারা হলে হবে না। তবে শোন, ভালো মেয়ের মতো চুপটি করে থাকতে হবে, বুঝতে পেরেছিস? মায়ের কথায় টুনটুন রাজি হয়। এরপর মা মেয়ে মিলে কাজে যায়। টুনি কাজ করে আর টুনটুন বাধ্য মেয়ে হয়ে পাশে বসে দেখতে থাকে। এভাবেই দিন গড়িয়ে সন্ধে হয়ে যায়। এরপর মা মেয়ে বাসায় ফিরতে থাকে। মা, তুমি যে এত কাজ করো তা তো আমি আজ না দেখলে জানতেই পারতাম না। তোমার বুঝি অনেক কষ্ট হয় মা? না রে মা, আমার কোনো কষ্ট হয় না। মায়েদের আবার কষ্ট হয় নাকি? এবার বকবক না করে চল, তাড়াতাড়ি চল। এরপর দুই মা মেয়ে মিলে জোরে জোরে পা চালাতে থাকে। এমন সময় টুনটুনের নজর যায় এক জাদুদণ্ডের ওপর। মা, মা, ওই দেখো, কি যেন একটা সোনার মতো চকচক করছে। এই সন্ধেবেলা ওটা কি মা? চলো তো গিয়ে একটু দেখি। এরপর মা মেয়ে মিলে সেই চকচকে বস্তুটির কাছে যায় আর গিয়ে দেখে একটা পরীর জাদুদণ্ড পড়ে আছে। সে কি রে মা, এটা মনে হয় একটা জাদুদণ্ড। মনে হয় কোনো পরী এটাকে ফেলে রেখে গেছে। এটা কি আমাদের নেওয়া ঠিক হবে বল? তার থেকে বরং চল আমরা এখান থেকে চলে যাই। না মা, এটা যদি কোনো খারাপ পাখির হাতে পড়ে তাহলে তো পরি এটা আর ফিরে পাবে না। তাই চলো আমরা নিয়ে যাই, পরে না হয় পরি এটার খোঁজ করলে আমরা পরীকে এটা দিয়ে দিব। তা তুই ঠিক বলেছিস। আচ্ছা চল রে মা, আমরা এটা নিয়ে যাই। এরপর টুনি আর টুনটুন মিলে পরীর জাদু দণ্ডটি নিয়ে বাড়িতে চলে যায়। আর টুনি অনেক ক্লান্ত থাকার কারণে রান্না না করে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে। আর টুনটুন এসব দেখে মনে মনে ভাবতে থাকে, আহারে, মা সারাদিন অনেক পরিশ্রম করেছে, এখন আবার রান্না করতে হবে। আচ্ছা, আমি এ পরে জাদুদণ্ডকে বলে দেখি তো যে আমাকে খাবার দিতে পারে কিনা। এই জাদুদণ্ড, এই জাদুদণ্ড, আমাকে কিছু খাবার দাও তো। এরপর টুনটুন জাদু দণ্ডটি ঘোরাতেই টুনটুনের সামনে অনেকগুলো খাবার চলে আসে। আর এই দেখে তো টুনি আর টুনটুন অনেক অবাক হয়ে যায়।
কিরে মা, এ আমি কি দেখছি? পরীর জাদুদণ্ডটা মনে হয় আমাদের চাহিদা পূরণ করবে। দেখছিস না, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিল। হ্যাঁ মা, আমিও তো তাই দেখছি। দাঁড়াও, আমি অন্য কিছু চেয়ে দেখি একবার। এরপর টুনটুন জাদুদণ্ডের কাছে খেলনা চায়, আর খেলনা চেয়ে জাদুদণ্ডটা ঘোরাতেই ওদের সামনে অনেক খেলনা চলে আসে। দেখেছো মা, দেখেছো কতগুলো খেলনা? আমার তো খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। আহা আহা, কি যে মজা! এসব সব আমার খেলনা, এগুলো সব আমার খেলনা। আমি এখন মজা করে খেলবো। কি যে মজা! হ্যাঁ রে মা, এগুলি দিয়ে তুই খেলবি। তবে শোন, তোকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এটি আমাদের নয়। তাই আমরা মামিয়ে পরীকে খুঁজে বের করব। আর যতদিন আমরা পরীকে খুঁজে না পাচ্ছি, ততদিন আমরা এই জাদুদণ্ড ভালো কাজে ব্যবহার করব। এরপর টুনি আর টুনটুন জাদুদণ্ডটি ভালো কাজে ব্যবহার করতে থাকে। টুনি জাদুদণ্ডের সাহায্যে অনেকগুলো করে খাবার আনতো, আর তা অসহায় দরিদ্রদের খেতে দিত। আবার সোনার মোহর এনে গরিবদের মাঝে বিলিয়ে দিত। আর এভাবেই দিন কাটতে থাকে, আর টুনিদেরও অভাব দূর হয়ে যায়। টুনি আর টুনটুন পরীকে অনেক খোঁজে, কিন্তু কিছুতেই খুঁজে পায় না। অন্যদিকে এক জাদুকর তন্ন তন্ন করে কি যেন খুঁজছিল। না, আজ কতদিন হয়ে গেল আমি ওই জাদুদণ্ডটা খুঁজছি, কিন্তু ওটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওই জাদুদণ্ড যে আমার চাই চাই। পরীর সাথে এত যুদ্ধ করে আমার কি লাভ হলো? শেষে তো জাদুদণ্ডটা হারিয়েই ফেললাম। জাদুকর এসব বলছিল আর হাঁটছিল। এমন সময় হাঁটতে হাঁটতে জাদুকর টুনির বাড়ির সামনে আসে, আর দেখে যে টুনির মেয়ে টুনটুন জাদুদণ্ড দিয়ে খাবার নিচ্ছে। এই তো পেয়েছি পেয়েছি, আমি জাদুদণ্ড পেয়ে গেছি। এই ছানা, তুই আমাকে জাদুদণ্ড দে, আমার যেটা ভীষণ দরকার, দে বলছি। এই তুমি কে বলো তো? এই জাদুদণ্ড তো একটা পরীর, সেটা তো দেখেই বোঝা যায়। তাহলে এটা আমি তোমায় দেবো কেন? চলে যাও বলছি। এভাবেই টুনি জাদুকরের সাথে ঝগড়া করতে থাকে, কিন্তু টুনি জাদুকরের কাছে জাদুদণ্ডটা দেয় না। এরপর টুনি ওর মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। আহা, আরে তোদের মামিয়ের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ঘর থেকে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। না জাদুকর, আমি কিছুতেই তোমাকে এই জাদুদণ্ড দেব না। তুমি এখান থেকে চলে যাও। এই জাদুদণ্ড যার, আমি তার হাতেই তুলে দিতে চাই। ঠিক আছে ঠিক আছে, তবে দেখ আমি কি করি। এরপর জাদুকর তার জাদু শক্তি দিয়ে টুনির ঘরে পানি দিতে থাকে। মা মা, ঘরে পানি আছে কি করে মা? এই পানিতে তো আমরা ডুবে যাব মা। তুই ভয় পাস না মা, আমি আছি তো। এসব ওই জাদুকরি করছে যাতে আমরা ঘর থেকে বের হয়ে আসি। তুই বিছানার উপর বসে পড় মা। মা মা, আমাদের জাদুদণ্ড দিয়ে ওকে সাহায্য করে চলো। না রে মা, এত শক্তি পরী ছাড়া সম্ভব নয়। একমাত্র পরী আমাদের বাঁচাতে পারবে। এসব ওরা বলতে বলতে ঘরের মধ্যে পানি বাড়তেই থাকে, আর মা মেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। পানি বিছানায় উঠে যায়, আর এক পর্যায়ে মা মেয়ে পানিতে হাবুডুবু খেতে থাকে। মা মা, আমি পানিতে ডুবে যাচ্ছি মা। আমি মনে হয় মরেই যাবো মা। তুমি আমাকে বাঁচাও মা। ও মা। আমার সোনা মা, আয় তুই আমার কাছে আয়, আমাকে ধরে থাক মা, তাহলে তুই ডুবে যাবি না। এরপর টুনটুন ওর মাকে ধরে ফেলে, কিন্তু জাদুকর ঘরে আরো পানি বাড়াতেই থাকে, আর জাদুকর হাসতে থাকে। আমি চাইলে তোদের কাছে জাদু করে নিতে পারতাম, কিন্তু না, তোদের এত কষ্ট দেবো যে জাদুদণ্ড তোরা নিজেই আমাকে দিয়ে দিবি। অন্যদিকে এত এত পানি দেখে টুনি তার মেয়ের জীবনের কথা চিন্তা করে ঘরের দরজা খুলে বেরিয়ে আসে, আর হাঁপাতে হাঁপাতে যেই না জাদুকরকে জাদুদণ্ডটা দিবে, তখনই পরি সেখানে আসে। এই তো আমার জাদুদণ্ড। টুনি, তুমি এত বড় ভুল করো না। তুমি আমাকে জাদুদণ্ড দাও, ওটি আমার। ওই জাদুদণ্ডটা পেলে জাদুকর সবকিছু ধ্বংস করে দেবে। তুমি আমাকে দাও। না না, আমাকে দিয়ে দে বলছি, দিয়ে দে।
এরপর টুনির আর বুঝতে বাকি থাকে না যে এটির আসল মালিক হলো পরী। টুনি সঙ্গে সঙ্গে জাদুদণ্ড পরীকে তুলে দেয়, আর পরী তার সব শক্তি আর জাদুদণ্ড দিয়ে জাদুকরকে হত্যা করে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আজ তোমার জন্য আমি জাদুদণ্ড পেলাম আর জাদুকরকে হত্যা করতেও পেলাম। তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তো পরি, তুমি এই জাদুদণ্ড হারালে কি করে? আসলে ওই শয়তান জাদুকরের জাদুদণ্ডের প্রতি অনেকদিন থেকে লোভ ছিল, কারণ ও এটি দিয়ে সবকিছু ধ্বংস করতে চেয়েছিল। তাই ওর সাথে আমার যুদ্ধ লাগে। আমি ওকে পরাজিত করলেও জাদুদণ্ড হারিয়ে ফেলি। সেই থেকে তন্ন তন্ন করে আমি জাদুদণ্ড খুঁজছি। আমিও তোমাকে অনেক খুঁজেছি পরি। আমি তো জানি তুমি সৎ, নয়তো আজ প্রাণী ঝুঁকি নিতে না। এবার আমি তোমাদের মা মেয়েকে পুরস্কার দিব। এরপর পরি ওদের মা মেয়েকে অনেকগুলো সোনার মোহর দেয় আর ধন্যবাদ দিয়ে জাদুদণ্ড নিয়ে চলে যায়। আর মা মেয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। কোনো এক বনে বসবাস করত কালু আর টুন্নু নামে দুই ভাই। টুন্নুর স্ত্রী টুনি ছিল ভীষণ শান্ত স্বভাবের, অন্যদিকে কালুর স্ত্রী ছিল ভীষণ হিংসুটে আর বদমেজাজি। বেশ কিছুদিন হলো তাদের মা মারা গিয়েছে। টুন্নুর মা যেদিন মারা গিয়েছিল সেদিন মুন্নি জমি ভাগাভাগি নিয়ে কথা বলছিল। শোনো ভাই টুন্নু, মা কিন্তু জমি ভাগ না করেই মারা গিয়েছে, তাই তোমার ভাই জমি ভাগ করতে চায়। আরে আরে ভাবি, এসব তুমি কি বলছো বলো তো? আমরা দু ভাই তো এতদিন একসাথে জমি সব কাজ করেছি আর একসাথেই ফসল চাষ করেছি, আর এখনো আমরা তাই করব। কোনো জমি ভাগ হবে না, এই বলে দিলাম। আর তাছাড়া আমরা কেন জমি ভাগ করব বলো তো? আমরা তো দু ভাই, আমাদের মায়ের যা সয় সম্পত্তি আছে সবই তো আমাদের দু ভাইয়ের। ততক্ষণে তোমরা অ্যান্সার করো 500 ডিভাইডেড 2 কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। এসব তোমরা কি বলছো বলো তো? মায়ের মৃতদেহ এখনো বাড়িতেই পড়ে আছে, আর তোমরা কিনা জমি ভাগাভাগি নিয়ে কথা বলছো। আমি ভুলতে কি বলেছি টনি? কদিন পরে আমাদের ছানা হবে আর আমাদের পরিবারটা অনেক বড় হয়ে যাবে। আমি আর তোমার ভাই চাই পরে যেন কোনো রকম ঝামেলা না হয়, তাই বলছি কি আমরা জমিগুলো এখনই ভাগ করে নেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো তাহলে জমি ভাগ করো। তবে হ্যাঁ, এই জমি কিন্তু আমি ভাগ করব না। ভাইয়া ভাবি, তোমরা দুজনে আমাদের যা দেবে আমরা তাই নেব। পরের দিন কালু এখনো জমি আর বাড়ি নিজের নামে লিখে নেয়, আর পাহাড়ের কর্কশ জমি টুন্নুর নামে লিখে দেয়। টুন্নু, তোকে তো আমি পাহাড়ের পাশে জমিটা দিয়ে দিয়েছি, আজ থেকে তুই ওখানেই থাকবি, আর আমি তোর ভাবিকে নিয়ে এই বাড়িতেই থাকবো। এখন তোর এই বাড়ি থেকে বেরিয়ে যা তো। কালুর মুখে আমার কথা শুনে টুন্নু কাঁদতে শুরু করে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তুমি যেটা বলছো আমি সেটাই মেনে নেব। আমরা দুজন এখান থেকে আজই চলে যাচ্ছি। এরপর টুনি তার স্বামীর সাথে সেই পাহাড়ের জমিতে পৌঁছে যায়। এখন আমরা কি চাষ করবো গো? এই জমিতে তো তেমন কোনো ভালো ফসল হয় না, আর ভাইয়া তো এই কর্কশ জমি আমাদের নামে করে দিয়েছে। এখন এই কর্কশ জমি দিয়ে আমরা কি করব তুমি বলো? টুনি, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া মা তো আমাকে একবার বলেছিল এই জমিতে নাকি আমার বাবা ফুলকপির চাষ করেছিল জানো, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে এই জমিতে আর কোনো ফলন হয়নি, এমনকি ফুলকপির ফলনও হয়নি। কিন্তু এ নিয়ে ভাবলে আর চলবে না, এবার আমি এই জমিতে চাষবাস শুরু করব, আর তুমি দেখো আমি এবার এই জমিতে ফুলকপির চাষই করব। হ্যাঁ ঠিক আছে টুন্নু, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই খুশি। আমি সব সময় তোমার পাশে থাকবো, তুমি একদম চিন্তা করো না। তুমি দেখো ঈশ্বর আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবেন।
টুন্নু তার ক্ষেতে আগাছা পরিষ্কার করছিল। টুন্নুর ক্ষেতে আগাছা পরিষ্কার করা শেষে টুন্নু তার জমিতে ফুলকপির বীজ রোপণ করে দেয়। আর বীজ রোপণ করা শেষে তাতে অনেক পানি দেয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন টুন্নু আর টুনি তাদের জমিতে এসে দেখে জমিতে অনেক ভালো ফুলকপির ফলন হয়েছে। এসব দেখে তো তারা দুজনে বেশ খুশি হয়। তুমি দেখেছো টুনি, আমাদের ফুলকপির গাছ কত সুন্দর দুলছে। আহা, এসব দৃশ্য দেখে আমার প্রাণটাতে একদম জুড়িয়ে গেল। আর কিছুদিনের মধ্যেই আমাদের ফুলকপিগুলো পরিপক্ক হবে আর এগুলো আমরা বাজারে বিক্রি করতে পারবো। খুব দ্রুতই সেই দিনটি চলে এলো যেই দিন ফুলকপি পরিপক্ক হয়েছিল। আর টুন্নু সেই ফুলকপিগুলো নিয়ে বাজারে চলে গিয়েছিল বিক্রি করতে। টুন্নুর এমন সুন্দর সুন্দর ফুলকপি দেখে তার কাছ থেকে বনের পাখিরা ফুলকপি কিনতে থাকে। আর টুন্নু বেশ কিছুদিনের মধ্যে অনেক টাকা লাভ করে আর তা দিয়ে নিজেদের জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে নেয়। এভাবেই কাটছিল বেশ কিছুদিন। টুনি দুটো ডিম দেয় আর সেই ডিম থেকে সুন্দর সুন্দর দুটি ছানা বেরিয়ে আসে। অন্যদিকে কালু কাক রোজ রোজ নেশা করত। নেশা করার টাকা না পাওয়াতে কালু কাকের জমি এবং ঘর সবকিছু বিক্রি করে দেয়। এভাবে কালু কাক পথে বসে। সে অনেক গরিব হয়ে যায়। এবার আমরা কোথায় যাবো গো? আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গায় নেই। আমরা যে আশ্রয়হীন হয়ে গেলাম। আমরা টুন্নু এবং টুনির সঙ্গে অনেক খারাপ কাজ করেছি আর শাস্তি হয়তো বা এখন আমাদেরকে পেতে হচ্ছে। আমাদের কাছে তো এখন কিছুই নেই, না আছে জমি আর না আছে ঘর। এখন আমরা কি খাবো আর কোথায় বা থাকবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি চুপ করে আছো কেন? কিছু একটা বলো। তুমি ঠিকই বলেছো মুন্নি, টাকার লোভে পড়ে আমি এতটাই অন্ধ হয়েছি যে আমি আমার নিজের ভাইয়ের সঙ্গে অন্যায় করেছি। আমি তাকে ঠকিয়ে বাড়ি আর জমি নিয়েছিলাম। আমি তো তার সঙ্গে অনেক অন্যায় করেছি। তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, কিন্তু কোন মুখ নিয়ে আমি তাদের কাছে যাব? এভাবে কালু আর মুন্নি তাদের কৃতকর্মের জন্য আফসোস করছিল। একদিন টুন্নু তার স্ত্রী টুনিকে নিয়ে বাজারে যাচ্ছিল। আর বাজারে যাওয়ার সময় তারা দুজন পাখিকে ভিক্ষে করতে দেখে। এসব দৃশ্য দেখে তো তারা দুজনে নিচে নেমে আসে। আর নিচে এসে দেখে যারা ভিক্ষে করছে তারা অন্য কেউই না, তাদের ভাই আর ভাবি। আরে ভাইয়া, তুমি এভাবে রাস্তায় বসে কেন ভিক্ষে করছো? তোকে আর কি বলবো টুন্নু, আমি যে তোর সঙ্গে অনেক অন্যায় করেছি তারই সাজা হয়তো ঈশ্বর আমাকে দিচ্ছেন। তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি অনেক নেশাগ্রস্ত হয়ে পড়ি রে। নেশা করার জন্য আমি আমার বাড়ি ঘর সবকিছু বিক্রি করে দিয়েছি। আমি ব্যবসা করার জন্য অনেকের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে টাকা দেয়নি। সবার দরজায় কড়া নেড়ে আমি সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সাহায্য করেনি। খিদের জ্বালা আমি আর সহ্য করতে পারছিলাম না। এভাবে পাখিদের কাছে আমি কতদিন খাবার চাইবো? তাই বাধ্য হয়ে আমি ভিক্ষে করার সিদ্ধান্ত নিয়েছি। এভাবে কালু তার কর্মফলের কথা টুন্নুকে বলছিল। অন্যদিকে মুন্নি তো লজ্জার কারণে কোনো কথাই বলতে পারছিল না। ভাইয়া ভাবি, আমি তোমাকে এভাবে রাস্তায় ভিক্ষে করা একদম দেখতে পারবো না। আজ থেকে তোমরা আর ভিক্ষে করবে না। তোমরা আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। আমাদের যে এখন বাড়ি হয়েছে, আমাদের এখন আর কোনো অভাব নেই। তাই আমরা চাই না তোমাদের এভাবে রাস্তায় ভিক্ষে করতে হোক। তোমরা এখন থেকে আমাদের সাথেই থাকবে। হ্যাঁ ভাইয়া, টুনি তো ঠিকই বলেছে। তুমি আবার আমার সাথে ফিরে চলো, দেখো আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা দু ভাই মিলে আবারও আগের মতো ফসল চাষ করব। এসব বলে টুন্নু তার ভাই আর ভাবিকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর টুন্নু তার ভাই কালুর সাথে তাদের জমিতে আবারও ফুলকপি চাষ করে আর তারা বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। পার্বতীপুর জঙ্গলে টুনি নামের এক মেয়ে পাখি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি কৃষিকাজ করে সংসার চালাতো। এরপর একদিন টুনি টুকিকে নিয়ে মাঠে কাজ করছিল। এমন সময় তারা দুজনই একটা হাঁড়িতে মরিচের চারা দেখতে পায়। এরপর, মা,
হাড়ির ভিতরে চারা। আর মা, হাড়িটা তো দেখতে অনেক সুন্দর। চলো না মা, আমরা এই হাড়িটাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। কার না কার হাড়ি কে জানে। এই হাড়িটা যদি আমরা বাড়িতে নিয়ে যাই, তখন যদি আমাদেরকে কেউ চোর বলে রে মা। মা, কেউ যদি আমাদেরকে চোর বলে, তাহলে আমরা বলবো এই হাড়িটা আমরা কুড়িয়ে পেয়েছি। চলো না মা, আমরা এই মরিচের চারার হাড়িটা বাড়িতে নিয়ে যাই। চলো না মা। আচ্ছা ঠিক আছে রে মা, আর বায়না করতে হবে না, আমি হাড়িটা বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর টুনি মরিচের চারার হাঁড়িটা বাড়িতে নিয়ে যায় আর হাঁড়ি থেকে মরিচের চারাটা বের করে সেটা বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে দেয় আর মরিচের চারাটা বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দেয়। টুকি, তোর কথা মতো আমি মরিচের চারাটা এনেছি মা। এবার তুই ভালো মেয়ের মতো পড়তে বস, যা। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি বাড়ির সব কাজ শেষ করে মরিচের চারায় জল দিয়ে রাত্রে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি ঘুম থেকে উঠে উঠোনে আসে আর মরিচের চারায় তাকাতেই তার চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। এ কি, এই মরিচের চারা এত রাতারাতি বড় হলো কি করে? আর তার উপর আবার এত বড় বড় লাল টুকটুকে মরিচ, আজব তো দেখছে। তখনই সেখানে টুকি চলে আসে আর টুনির কাছে লাল টুকটুকে মরিচ দেখে বলতে থাকে, এ মা, কত সুন্দর লাল টুকটুকে মরিচ। আমার তো খুব পছন্দ হয়েছে মা। হয়েছে হয়েছে, আর পছন্দ করতে হবে না। কি জানি কোন বিপদ যে আমি ঘাড়ে টেনে আনলাম। টুনির কথা শেষ হতে না হতে টুনির কাছে লাল মরিচ কথা বলে ওঠে, তোমরা আমাকে নিয়ে ভয় কেন পাচ্ছ? আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি শুধু এখানে চুপটি করে থাকবো। আর আমি তোমার সাথে সারাদিন গল্প করব। আচ্ছা ঠিক আছে টুকি, তুই এখানেই থাক, আমি রান্নাঘরে গিয়ে রান্না করছি। এরপর টুনি রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে আর এদিকে টুকি লাল মরিচের সাথে বক বক করতেই থাকে। এমন সময় একটা প্রজাপতি এসে টুকির গায়ে সুড়সুড়ি দিতে থাকে আর টুকি বিরক্ত হয়ে টুনিকে ডাকে। মা, ও মা, দেখো না মা, একটা প্রজাপতি আমাকে কিভাবে জ্বালাচ্ছে। টুকির ডাক শুনে টুনি চলে আসে। এই প্রজাপতি, এই তোর তো সাহস কম নয়, তুই আমার মেয়েকে জ্বালাচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। না গো, আমাকে মেরো না। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি এসেছি শুধুমাত্র রাজকন্যাকে পাহারা দিতে। রাজকন্যা মানে কি বলছো তুমি? আর কে তোমার রাজকন্যা? এই যে তোমরা মরিচ গাছে লাল মরিচ দেখছো, এ হলো মরিচ রাজ্যের রাজকন্যা আর আমাদের রাজকুমারী। তোমাদের এই পৃথিবীর উপরে আমাদের মরিচ রাজ্য। সেখানে মরিচেরা অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। এদিকে এক দুষ্ট জাদুকর্ণীর চোখে সেই মরিচ রাজ্য পড়ে যায়। তাই সেই জাদুকর্ণী ডাইনি যে কোনো উপায়ে মরিচ রাজ্যকে ধ্বংস করতে চায়। আর ওই জাদুকর্ণী ডাইনিকে হত্যা করতে পারবে একমাত্র মরিচ রাজকন্যা। সবই তো বুঝলাম, তবে এই মরিচ রাজকন্যা এখানে কি করে এলো? মরিচ রাজ্যে আছে এক মায়াবী হাড়ি। সেই হাড়িতে পৃথিবীর সব মরিচের নির্যাস জমা হয়ে একটা করে মরিচ জন্ম নেয়। তেমনি ভাবে রাজকন্যাও জন্ম নিচ্ছিল। কিন্তু রাজকন্যা জন্ম নেওয়ার আগে ওই দুষ্টু জাদুকর্ণী মরিচ রাজকন্যাকে পৃথিবীতে ফেলে দেয় আর তাকেই তোমরা কুড়িয়ে পাও। এই মরিচ রাজকন্যাকে পৃথিবী থেকে মরিচ রাজ্যে পাঠানোর কি কোনো উপায় আছে? বাঁশবনের বাঁশঝাড়ে বাস করে এক নীল বুড়ি। তবে তাকে চাঁদের আলো ছাড়া আর কখনোই দেখা যায় না। একমাত্র সেই বাঁশবাগানের বুড়ি পারবে মরিচ রাজকন্যাকে মরিচ রাজ্যে ফিরিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতেই ওই বাঁশবাগানে যাব আর বাঁশবাগানের নীলবুড়ির সাথে আমি দেখা করব। এরপর রাত হয়ে যায় আর রাতের আকাশে সুন্দর একটা চাঁদ ঝলমল করতে থাকে। এমন সময় টুনি উড়ে উড়ে সেই বাঁশবাগানে যায় আর বলতে থাকে,
দূর থেকে যে এসেছি আমি সমস্যা নিয়ে তোমার কাছে, বিপদের মাঝে মরিচবাসী তোমার কাছে যে তার উপায় আছে। আকুল কণ্ঠে ডাকছি আমি, দিব তোমায় খই মুড়ি। নীল জগতের চাঁদের জ্যোৎস্নায় কোথায় তুমি নীলবরী? এরপর বাজার থেকে বিকট একটা আলোর মধ্য দিয়ে নীলবুড়ি বেরিয়ে আসে। কি হয়েছে রে বাছা, এত রাতে আমাকে কেন তলব করছিস? এরপর টুনি নীলবুড়িকে সব ঘটনা খুলে বলে। সব শুনে নীলবুড়ি বলে, ও এই ব্যাপার, এটা তো আমার বাহাতের খেল। তবে আমায় যদি তুই সুস্বাদু কিছু না খাওয়াস তাহলে তো আমি এই কাজ করেই দেব না। ঠিক আছে নীলবুড়ি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে বাড়ি আসে আর নীলবুড়ির জন্য মধুর পায়েস রান্না করে তারপরে টুনি বাঁশবাগানে যায় নীলবুড়ির কাছে আর নীলবুড়িকে খেতে দেয়। আর নীলবুড়ি খেয়ে বলে, আহ, কতদিন পরে যে আমার মুখে একটু সুস্বাদু জিনিস পড়লো। এবার শোন আমার কথা, আর তার আগে এই বাটিটা তুই হাতে তুলে নে। শোন, তোর এই বাটিতে আমি আমার অর্জিত শক্তি জল দিচ্ছি। তুই এই জল নিয়ে গিয়ে তুই লাল মরিচের গায়ের উপর ছিটিয়ে দিবি, আর তারপরেই মরিচ রাজকন্যা পৃথিবী থেকে মুক্তি পেয়ে মরিচ রাজ্যে চলে যাবে। ঠিক আছে গো নীলবুড়ি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি নীলবুড়ির দেওয়া বাটি ভর্তি জল নিয়ে টুনি মরিচ গাছের লাল মরিচের কাছে যায় আর সেই বাটির সম্পূর্ণ জল মরিচ গাছে মরিচের উপর ছিটিয়ে দেয়। টুনি, আমাদের মরিচ গাছের মরিচ রাজকন্যাকে মুক্ত করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তার বিনিময়ে আমি তোমাকে আরেকটা লাল মরিচ দিয়ে যাচ্ছি, আর তুমি এই মরিচের কাছে যা চাইবে তাই পাবে। এরপর প্রজাপতি জাদু দিয়ে আরেকটা লাল মরিচ প্রকট করে আর সেটা টুনিকে দেয়। এদিকে মরিচ রাজকন্যা বলতে থাকে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে অনেক সাহায্য করলে। আমি তোমাদের সারা জীবন মনে রাখবো। এরপর প্রজাপতি আর টুনির গাছের লাল মরিচ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি প্রজাপতির দেওয়া লাল মরিচ থেকে অনেক টাকা পয়সা পেয়ে অনেক বড়লোক হয়ে যায় আর সুখে দিন কাটাতে থাকে। আমার 7টা ডিম থেকে বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে। মনে তো হচ্ছে আমার ডিমগুলো আজকেই ফুটবে। আমার যে অনেক খুশি লাগছে। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় উপহার দেওয়ার জন্য। ছানারা বাইরে এলে তো আমি ঠিকমতো খাবার খুঁজতে যেতে পারবো না। আমি এক কাজ করি, এক্ষুনি নদীর পাড় থেকে কিছু খাবার খেয়ে আসি আর কিছু খাবার নিয়েও আসি। যেই কথা সেই কাজ। মা হাঁস তার ঘরের দরজা ভালোভাবে লাগিয়ে নদীর দিকে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণ পর মা হাঁস ফিরে আসে আর ডিমদের দিকে তাকিয়ে বলতে থাকে, সোনারা, আমি এসে পড়েছি রে। আর সোনারা, আমি এসে পড়েছি রে। আর এক্ষুনি আমি তোদের তা দেওয়া শুরু করছি। কিছুক্ষণ পর হাঁসের 7টা ডিম থেকে 7টা কালো ছানা বেরিয়ে আসে। 7টা কালো ছানাকে দেখে হাঁসটি বলতে থাকে, আমার লক্ষ্মী সোনা ছানারা বেরিয়ে এসেছে। আজকে থেকে আমাকে আর কখনোই একা থাকতে হবে না। তোরা কালো হয়েছিস তাতে কি হয়েছে বল? আমি তোদেরকে নিজের মতো করে মানুষ করে তুলবো। আজ তোদের বাবা থাকলে অনেক খুশি হতো রে। মা, ও মা, তুমি কাঁদছো কেন? আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমাদেরকে খাবার দাও। হ্যাঁ হ্যাঁ রে মা, এই তো আমি তোদেরকে খাবার দিচ্ছি, বস তোরা। মা হাঁস তার আলমারি থেকে খাবার বের করে 7 কালো ছানাকে খেতে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। 7 কালো ছানা কিছুটা বড় হয়ে যায়। একদিন সকালবেলা, মা, ও মা, এবার তো আমরা বড় হয়ে গেছি, তুমি আমাদের কোন দিন নদীতে নিয়ে যাবে? আমার যে খুব সাঁতার কাটতে ইচ্ছে করছে। মা, ও মা, তুমি আজকে আমাদের তোমার সাথে নিয়ে যাবে? বাড়িতে থাকতে যে আমাদের একটুও ভালো লাগে না। মা, ও মা, বলো না তুমি আমাদের নিয়ে যাবে? হয়েছে, তোদেরকে আর আন্দোলন করতে হবে না, চল বের হ তোরা। কি মজা, কি মজা, মা আমাদের নদীতে নিয়ে যাবে, মা আমাদের নদীতে নিয়ে যাবে। চলো চলো, তবে বেরিয়ে পড়ো। মা হাঁস তার 7 কালো ছানাকে নিয়ে নদীতে যায়। ওরা নদীতে অনেক মজা করে। কিছুক্ষণ পর,
এই ছানারা অনেক হয়েছে, চলো এবার চলো, এখানে আর থাকা যাবে না। মা হাঁস তার ছানাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দূর থেকে যজ্ঞ কাক কালো 7 ছানাকে দেখে। আরে আরে, এসব আবার আমি কি দেখছি? 7টা হাঁসের কালো ছানা, তাও আবার কিনা নদীর পাড়েই থাকে। ওরে ওরে যজ্ঞ, তুই তো এবার ইগলের সঙ্গে বন্ধুত্ব করার একটা সুযোগ পেয়েই গেলি রে। চল চল, ইগলের বাড়িতে চল। আরে আরে, কি ব্যাপার যজ্ঞ, এমন করে এখানে হাঁপাতে হাঁপাতে এলি যে? তোর আবার কি চাই বলতো? আমার কোনো কিছুই চাই না গো দাদা, আমি যে তোমাকে সুখবর দিতে এসেছি গো, সুখবর। কি সুখবর? তাও আবার কি না আমাকে? তা বল দেখি শুনি, কি সুখবর দিবি তুই? দাদা জানো তো, নদীর পাড়ে না একটা মা হাঁস থাকে, আর ওই মা হাঁসের 7টা কালো ছানা আছে জানো। তাও আবার কত নাদুস নুদুস, তুমি ওদেরকে খেয়ে অনেক মজা পাবে। তুই সত্যি বলছিস? তবে আর দেরি কেন, চল চল, আমি এক্ষুনি যাব ওই হাঁসের ছানাদের খেতে। আরে আরে দাদা, দাঁড়াও দাঁড়াও, এত ভালো ভালো খবরের বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই। দেখ যজ্ঞ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বুঝেছিস? আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। না না, আমি তোমার কাছে কোনো টাকা পয়সা চাই না তো, আমি চাই তুমি শুধু আমার সঙ্গে বন্ধুত্ব করো। ও, এই ব্যাপার, তবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার খুব কাছের বন্ধু। যজ্ঞ বন্ধু, চল চল এবার ওই হাঁসের কাছে, আমার যে আর তর্স হয়েছে না। যজ্ঞ আর ঈগল উঠতে থাকে। এদিকে মা হাঁস তার ছানাদেরকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। কিছুটা দূরে ঈগল আর যজ্ঞকে দেখে মা হাঁস বলতে থাকে, আরে আরে, এই ঈগল আর ওই যজ্ঞ এদিকে আসছে কেন? ওরা আবার আমার ছানাদের খেতে আসছে না তো? না না, আমি আমার ছানাদের কিছু হতে দেব না, এক্ষুনি এদেরকে লুকোতে হবে। ছানারা এদিকে এসো, এই আলমারির পেছনে লুকিয়ে পড়ো তোমরা। কেন কুমা, তোমার কি হয়েছে? তুমি কেমন অস্থির কেন দেখাচ্ছে? এখন যেহেতু কথা বলার সময় নেই রে মা, তোরা ওখানেই থাকবি, বাহিরে যাই হোক না কেন তোরা ওখান থেকে বের হবি না। এই হাঁস, এই দ্রুত করে তোর 7 ছানাকে নিয়ে বাইরে বেরিয়ে আয়, দেরি করলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। কি ঈগল দাদা, তুমি আমাকে কেন এভাবে ডাকছো? কি তুই আবার একা কেন? তোর 7 ছানা কোথায়? যা, ওদেরকে আমার কাছে নিয়ে আয়, আমি যে ওদেরকে খাবো। কি ঈগল দাদা, তোমাকে কে বলেছে আমার ছানা আছে? আমার তো কোনো ছানা নেই, বিশ্বাস করো, আমি যে সত্যি বলছি। ঈগল বন্ধু, এই হাঁস যে তোমাকে একদম মিথ্যে কথা বলছে, আমি নিজের চোখে দেখেছি কালো কালো 7টা ছানা। আমার কথা বিশ্বাস না হলে আমার ঘরে তোমরা খুঁজে দেখতে পারো। ঈগল আর যজ্ঞ হাঁসের ঘরে প্রবেশ করে আর ছানাদেরকে খুঁজতে থাকে, কিন্তু ওরা ছানাদের কোথাও খুঁজে পায় না, আর ওরা ভীষণ রেগে যায়। রাগ করো না গো বন্ধু, হাঁসের ছানাকে পাওনি তাতে কি হয়েছে? তুমি এক কাজ করো, তুমি বরং এই হাঁসকেই খেয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, তুই তো একদম ঠিক বলেছিস। না না, এমনটা করো না, দয়া করে এমনটা করো না। ঈগল মা হাঁসকে আক্রমণ করে আর কিছুক্ষণের মধ্যে মা হাঁসকে খেয়ে ফেলে। চল চল যজ্ঞ, আমরা আবারও আসবো ওই হাঁসের ছানাদেরকে খুঁজতে। ঈগল আর যজ্ঞ সেখান থেকে চলে যায় আর হাঁসের 7 ছানা বাইরে বেরিয়ে আসে। তারা বেরিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। মা, ও মা, কেন আমাদেরকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবনটা এভাবে বিসর্জন দিলে মা? এবার আমরা তোমাকে ছাড়া কি করে থাকবো মা? বোন রে, আমাদের আর এখানে থাকা যাবে না, ওই দুষ্টি ঈগল যে বলেছে এখানে আবারও আসবে। চলো চলো সবাই নিরাপদ জায়গায় পালিয়ে যাই। 7 কালো ছানা কাঁদতে কাঁদতে বিউটির বাড়ির সামনে আসে আর তারা বিউটির কাছে আশ্রয় চায়। এই তোরা আমার এখানে কেন রে? কালির দল কোথাকার, তোদের মতো কালি কালি হাঁসকে আমার ঘরে আশ্রয় দিলে আমার ঘরে যে অমাবস্যা নেমে আসবে। এসব কথা বলে বিউটি তার ঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর ছানারা কাঁদতে কাঁদতে টুনির বাড়ির সামনে যায়। কি ব্যাপারটা কি হাঁসের ছানা, তোরা এভাবে কাঁদছিস কেন? তোদের আবার কি হয়েছে? বল বল আমাকে। প্রথম হাঁসের ছানা ঈগল আর যজ্ঞর ব্যাপারে টুনিকে সব কথা খুলে বলে। ওই ঈগল যে আমাদের মাকে খেয়ে ফেলেছে। সোনারা, তোরা একদম কান্নাকাটি করিস না, আজ থেকে আমি তোদের মা, আর তোরা আজ থেকে আমার সঙ্গে আমার ঘরেই থাকবি। এবার আয় তো তোরা এক এক করে আমার পিঠে ওঠ, আমি তোদের সবাইকে ঘরে নিয়ে যাচ্ছি। টুনি তার পিঠে করে সব ছানাদের ঘরে রাখে আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন ঈগল আর যজ্ঞ কাক উড়তে থাকে আর তখন ঈগল বলতে থাকে, যজ্ঞ, তুই এবার ঠিক দেখেছিস তো হাঁসের ওই 7 ছানা টুনির ঘরে আছে?
হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিকই দেখেছি বন্ধু, তুমি তাড়াতাড়ি চলো। যজ্ঞ আর ঈগল টুনির ঘরে প্রবেশ করে। হাঁসের ছানারা ওদের দেখে অনেক ভয় পেয়ে যায়। একে কি তোমরা তোমরা এখানে কি করছো? চলে যাও বলছি। আমি তো চলে যেতে আসিনি, আমি ওদেরকে খেয়ে আমার অনেক দিনের তৃষ্ণা নিবারণ করতে এসেছি। ছানারা তোরা একদম ভয় পাস না, এই ঈগল তোদের মাকে মেরে ফেলেছে। তোরা তোদের হাতে লাঠি তুলে নে আর সাহসিকতার সাথে তোরা প্রতিশোধ নে। এরপর 7 কালো ছানা লাঠি তুলে নেয়। এরপর ঈগল আর যজ্ঞকে তারা অনেক মারতে থাকে। ওরা মারতে মারতে ঈগল আর যজ্ঞকে একদম মেরেই ফেলে। আজ আমাদের মায়ের একটা শান্তি পাবে। টুনিমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সাহস জোগানোর জন্য। এরপর থেকে টুনি ওই 7 ছানাকে নিয়ে বেশ সুখী দিন কাটাতে থাকে।